এক অদ্ভুত দুনিয়া যেখানে বেঁচে থাকা মানেই খেলা। প্রতিটা কার্ড, প্রতিটা গেম নিয়ে আসে জীবন আর মৃত্যুর বাজি। এলাইস ইন বর্ডারল্যান্ড সিজন 3 আরও বেশি থ্রিলার, আরও বেশি রহস্যই ভরা আর ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিয়ে ফিরে এসেছে, যা ফার্স্ট সিজন আর সেকেন্ড সিজনের মতো একদম জমজমাট আর আকর্ষণে ভরপুর। আজকের ভিডিওতে আমরা জানবো কে টিকে থাকবে শেষ পর্যন্ত আর কোন গোপন রহস্য বেশি উঠবে সামনে। তাহলে চলো শুরু করি এলাইস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এক্সপ্লেইন। গল্পের শুরুতেই আরিসু আর উসাগি সিজন 2 এর শেষ গেম দিতে আতশবাজি দেখছিল। তখন গেমের বাকি সবাইকে জিজ্ঞেস করা হয় যে তারা গেমে থাকতে চায় নাকি না। সেটার জন্য আরিসু আর উসাগি মানা করে দেয়, কিন্তু ওই একই মানুষ এবং ইয়াবা হ্যাঁ করে দেয়। এখানে সিন বদলে যায়, যেখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে যারা শিবু অ্যামেচুয়ারের শিকার হয়েছিলেন। আর সাথে আরিসুও বলছে যে ইয়োশিতেও শুধু হার্ট অ্যাটাক করেছিল, বাকিটা আমি মনে করতে পারছি না তার সাথে কি হয়েছিল। ঠিক তখন প্রসেসর রিউজি, যারা আফটার লাইফ নিয়ে রিসার্চ করেছেন, আরিসুর কাছে অনেক প্রশ্ন করে, কারণ বাকিরা গেম আর অদ্ভুত জগতের কথা বলছিলেন। কিন্তু আরিসু কিছু মনে রাখতে পারে না, শুধু একটাই স্মৃতি আছে, যেটা অন্য কোনো জগতের একটা ভ্রমণ ছিল। সবকিছু দেখে রিউজি সেখান থেকে চলে যায়। বাইরে এসে আরিসু আবার রিউজির সাথে দেখা করে। সে বলল, সামনে যদি তোমার কিছু মনে পড়ে, এমন কিছু যেটাতে তোমাকে লোক বিশ্বাস করে না, সেটা আমাকে অবশ্যই জানাবে। তারপর আরিসু রিউজিকে উসাগির সঙ্গে পরিচয় করায়। এখানেই জানা যায় যে দুজনে এখন বিয়ে করে ফেলেছে, মানে তারা দুজনে বিবাহিত। রিউজি যখন জানতে পারে যে উসাগিও সেই ঘটনায় ছিল, তাই সে তাড়াতাড়ি তাকে দেখা করতে আসতে বলল। পরবর্তী সিনে রিউজি লোকদের রেকর্ডিং থেকে এখানে একটা ব্যাপার সম্পর্কে জানতে পারলো, গেমটি জীবন্ত দুনিয়া আর আতশবাতির সাথে। ঠিক সেই সময় তাদের একজন র্যান্ডম মেইলে আরও জানতে পারে যে আজ তাদের কোনো তথ্য পাওয়া যাবে। রিউজি এক মহিলার থেকে এমন একটা সেমিনারের খবর পায় যেখানে কিছু বিপজ্জনক গেম থাকে। রিউজিও সেখানে যেতে চায়। সেই মহিলা তাকে বলে যে সেখানে যেতে তোমার কাছে 1 সপ্তাহ পর সেই জায়গার একটা ঠিকানা আসবে। আর 1 সপ্তাহের মধ্যেই তার ঠিকানা পেয়ে যায়। সে একটা ফাঁকা বিল্ডিংয়ে পৌঁছায়, যেখানে অনেক লোক আগে থেকেই উপস্থিত থাকে, আর একটা রহস্যময় লোক তাদের চেয়ারে বসার জন্য বলে দেয়। সেখানে আমরা একই গেমের কার্ডগুলো টেবিলের উপরে দেখতে পাই। রিউজি চেয়ারে বসার চেষ্টা করে, তখন একটা মহিলা তার সাহায্য এগিয়ে আসে। তখন ওই লোকটা তাকে থামিয়ে বলে, যদি নিজের চেয়ার ছেড়ে দাও তাহলে এনিমিটেড হয়ে যাবে। তো রিউজি এখানে নিজের সিটে বসে যায় আর গেম শুরু হয়ে যায়। ওই লোকটা গেমটা সম্পর্কে বলছিল যে এর নাম ওলমেট। এই গেমে বিজয়ী হবে সে, যার কাছে শেষ পর্যন্ত জোকার থাকবে, আর সেই সাথে সেই যাত্রায়ও এগিয়ে যাবে। ওই যাত্রার কথা শুনে রিউজি জিজ্ঞেস করছিল, কিন্তু তাকে কিছু না বলে গেম শুরু করতে বলল। সেখানে এক লোক আরেক লোকের হাত থেকে জোকার কার্ড ছিনিয়ে নিল। এতে করে সে অন্য লোকটা অনেক জোরে ইলেকট্রিক শক খেলো, আর সেখানে সে মারা গেল। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। তো নিয়মটা খুবই সোজা ছিল বন্ধুরা, যার কাছে জোগাড় থাকবে না সে গেমে থাকবে না, মানে সে মারা যাবে। গেমের শেষে রিউজি আর একটা মানুষ বেঁচে থাকে। যখন রিউজির কাছে জোকার ছিল আর সে সামনে একটা কার্ড দেখাচ্ছিল, তখন ওই লোকটা ভাবলো এটা আরেকটা জোকার কার্ড, কারণ আসলটা সে লুকিয়ে রেখেছিল। আর এভাবেই ওই মানুষটা ভুল কার্ড তুলে নেয়, আর এখানে লিমিটেড হয়ে যায়, মানে সে মারা যায়। গেম জেতার পর রিউজির সামনে সেই ব্যক্তি দেখতে পায় যে ওদের বর্ডারল্যান্ডে স্বাগত জানায়। আর সেখানে উসাগি তার স্বপ্নে তার বাবাকে পাহাড় থেকে লাফ দিতে দেখে ভয় পেয়ে তার চোখ খুলে যায়। পরের সিনে আবার উসাগি কিছু কাগজপত্র পূরণ করতে করতে আরিসুর একটা প্যান নিয়ে নিজের কাজের জন্য বেরিয়ে যায়। এখানে সেই বিল্ডিংয়ে পুলিশ ওই মানুষদের মৃতদেহ পেয়ে যায়, যাকে তারা মাস সুইসাইড বলে নাম দিয়ে দেয়। আর এখানে উসাগি এক দোকান থেকে তার কাজ শেষ করে সেই জায়গায় ফিরে আসে, যা আগের সিজনে দা বিচ নামে পরিচিত ছিল। তো ওই জায়গায় এসে উসাগির সেই আগের জীবনের জিনিসগুলো মনে পড়তে শুরু করে, যার ফলে তার মাথা পছন্দ ব্যথা হয় এবং সে সেখানেই বসে পড়ে। এখানে আরিসু আছে, যিনি কাউন্সিলিং এর কাজ করেন, আর তার সঙ্গে আনের দেখা হয়, যে তাকে একদমই চিনতে পারছিল না। কিন্তু আন আরিসুকে ভালো করে চিনতেন। তিনি আবারও তাকে সেই দুনিয়ার কথা বলেন, যেখানে তারা একসাথে গেম খেলেছিল, লড়াই করেছিল আর জিতেও ছিল। তারপর তাকে বলতে শুরু করেন যে তিনি সেই জায়গা সম্পর্কে জানতে চায়, সেখানে যেতে চায়। অনেক চেষ্টা করে তিনি একটা রাস্তা খুঁজে পেয়েছেন এবং একটা ড্রাগের সাহায্যে সেখানে যাওয়া সম্ভব। তিনি আর কিছু বলতে যাওয়ার সময় হঠাৎ সেখানে ডাক্তার এসে পড়ে, আর আরিসু ঘরে ফিরে উসাগিকে ফোন করে। ওখানে ও তাকে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করে দাও, আর ফোনটা কেটে দেয়। এটা দেখে আরিসু খুবই অবাক হয়ে যায় আর আবার ফোন করে, কিন্তু ফোনটা বন্ধ থাকে। পরদিন আরিসু তার মিসিং রিপোর্ট লেখায়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে বলে আসলে রিউজি আর উসাগি একই হোটেলে একসাথে ছিল। কিছুক্ষণ পর তারা দুজন সেখান থেকে চলে যায়। আরিসুর মনে হয়েছিল রিউজি উসাগিকে কিডন্যাপ করেছে। অন্যদিকে পুলিশ এই সম্পর্কটা বুঝতে পারছিল না। আরিসু রিউজির সাথে কথা বলতে সরাসরি ইউনিভার্সিটিতে চলে আসে। সেখানে জানতে পারে যে ও আজ অনুপস্থিত, আর সে তাদের অফিসে চলে যায়। সেখানে উসাগির ফাইলের সঙ্গে একটা এসডি কার্ড পায়। সেটি চালালে দেখা যায় উসাগি রিউজিকে তার ইন্টারভিউ দিচ্ছে। তখন আরিসু জানতে পারে যে উসাগি তার স্বপ্নের কথা লুকাচ্ছিল, কারণ ভাই আজও সে কোথাও না কোথাও তার বাবাকে বলতে পারেনি, আর তার বাবা ওই জগতে জীবিত ছিলেন, তাই সে সেই দুনিয়া যেতে চেয়েছিল। ওদিকে বের হয়ে
হয়ে যাওয়ার পথে আরিসুর সামনে হঠাৎ একটা রহস্যময় মানুষ এসে দাঁড়ায়। সে বলে, তোর কারণে আমি বর্ডারল্যান্ডে থাকতে পেরেছি, আর তুই কি ওই জায়গায় যেতে চাস না? তারপর সে আরিসুর পকেটে একটা কার্ড রেখে বলে, তোর গার্লফ্রেন্ডও ওখানে গেম খেলছে, হয়তো সবকিছু মনে পড়লে তুই অবশ্যই ওখানে আসবি। এটা বলে হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। সে চলে যাওয়ার পর আরিসু দেখলো এই কার্ডটা জোকারের। এরপর আরিসুর কাছে হাসপাতাল থেকে ফোন আসে। ওখানে ডাক্তাররা বলছে উসাগি আর রিউজি দুজনেই কোমায় আছেন এবং তাদের রক্তে এক ধরনের ড্রাগসের অস্তিত্ব পাওয়া গেছে। আর উসাগি কয়েক সপ্তাহের গর্ভবতী, যেটা সে নিজেই জানতো না। কিন্তু যদি তার হার্ট অ্যাটাক হয় তাহলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। সাথে পুলিশ জানা যে তারা দুজনেই একই সেমিনারে গিয়েছিল, যেখান থেকে কয়েকদিন আগে মাস সুইসাইডের ঘটনা ঘটেছিল। এরপর তারা তাকে উসাগির কিছু জিনিস দেখায়, যেখানে আরিসু একটা জোকার কার্ড পায় এবং পুলিশ এ থেকে বুঝতে পারে যে কার্ডটা আরিসুর কাছেও ছিল। সবকিছু দেখে এখন আরিসুর আনের সব কথা মনে পড়ে যায় আর তাড়াতাড়ি আনের কাছে চলে আসে। সেই কার্ডটা দেখায়, তারপরের ব্যাপারটা বলে, সাথে বলে যে সে তার সাহায্য করতে চায়। আর আন বলতে শুরু করে যে যখন কারোর হৃদরোগ হয় তখন হৃদস্পন্দন আবার চালু করতে মাত্র 2 মিনিট সময় থাকে, আর যদি এই সময় কিছু না করা হয় তাহলে মানুষ মারা যেতে পারে। আর এই জন্যই এখন তোমাকে 2 মিনিটের মধ্যে উসাগিকে বাঁচিয়ে এই দুনিয়া নিয়ে আসতে হবে। আর ওই জগতের সময় এখান থেকে একদম আলাদা। আর যদি তুমি 2 মিনিটের মধ্যে ফিরে না আসো তাহলে তোমারও মৃত্যু হবে, যার দায়ভার আমি নেব। এদিকে আরিসুর কাছে হাসপাতাল থেকে ফোন আসে আর জানায় যে উসাগির হার্ট অ্যাটাক হয়েছে। তখন আরিসু দ্রুত সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়, আর সেখানে অনেকটা ড্রাগ নিয়ে দ্রুত আরিসুকে ইনজেক্ট করে দেয়। ড্রাগ নেওয়ার পর এক মুহূর্তে আরিসুর মনে হয় কিছু বদলায়নি, কিন্তু গড়ির দিকে তাকাতেই সবকিছু বদলে গেছে। আরিসু অবশেষে বর্ডারল্যান্ডে পৌঁছে যায় আর বাইরে বের হতে দেখতে পায় একটা বোর্ডে লেখা আছে যে গেম এরিনা এখান থেকে 15 কিলোমিটার দূরে সাউথের দিকে। যাই হোক, আরিসু রাতে সেই এরিনায় পৌঁছে যায় আর লেজার পার হয়ে গেমে প্রবেশও করে নেয়। সেখানে আরো অনেক মানুষ ছিল। আরিসু পৌঁছানোর সঙ্গে সঙ্গে গেম শুরু হয়ে যায় আর আনসার গেম সম্পর্কে বলে যে এর নামে স্কোয়াড পারসন। ভাগ্যত 10টা কাগজ বের করে ধাঁধা সম্পূর্ণ করতে হবে আর সঠিক উত্তর দিতে হবে, যার জন্য প্লেয়ারদের মাত্র 1 মিনিট সময় দেওয়া হয়। আর সাথে একজন প্লেয়ার শুধু একটাই কাগজ বের করতে পারবে। গেমের নিয়ম শুনে প্রথমে তেপসু নামের একজন লোক যায় আর 17 নাম্বার স্টিক বের করে। 17 নাম্বার ড্রাইভার খুলতে একটা কাগজ থাকে, ওই কাগজে লেখা থাকে গ্রেট ফরচুন, কিন্তু তাতে কোনো ধাঁধা ছিল না। তারপর দ্বিতীয় মহিলা চেষ্টা করে আর তার কাগজে লেখা থাকে গুড লাক আর সাথে একটা ম্যাথ ইকুয়েশনও। সবাই সেটা সমাধান করে, তার উত্তর ভিন্ন ভিন্ন বলে। সময় শেষ হওয়ার আগে সে তার উত্তর 18 দেয়, যা ভুল ছিল। তখন ঘোষণা করা হয় তোমার উত্তর আর সঠিক উত্তরের মধ্যে যতটা পার্থক্য হবে তার সমপরিমাণ গরম তীর ছোড়া হবে, তাই সাবধানে খেলো। কিন্তু ভাই এখানে কেউ কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই একটা তীর ওই মহিলার গলায় ঢুকে যায়, অর্থাৎ সে মারা যায়। এটা দেখে সবাই চমকে ওঠে। এরপর ধীরে ধীরে সবাই কাগজ বের করতে থাকে আর তাদের উত্তরের পার্থক্য অনুযায়ী আকাশ থেকে তীর পড়তে শুরু করে, আর এখানেই এক এক করে মানুষ মারা যেতে থাকে। ওই সময় আরিসু একটা জ্বলন্ত শরীর দেখতে হয় আর তখনই হঠাৎ তার মনে হয় দা বিচের কথা। ধীরে ধীরে তার গেমের মেমোরি ফিরতে শুরু করে। ঠিক তখনই শিওর পায়ে হঠাৎ একটা তীর লাগে। তেপসু তাকে সাহায্য করে বাঁচিয়ে তোলে। এরপর আরিসু শেষ কাগজ বের করে। তেপসু এটা দেখে বলে, ভাই তুই তো শেষ, কারণ ওই কাগজে এক্সট্রিমলি খারাপ ভাগ্য ছিল। আরিসু তখন জিজ্ঞেস করে, এখন পৃথিবীর জনসংখ্যা কত? সেও বলে, প্রতি বছরের জনসংখ্যা 80 মিলিয়ন বেড়ে যায়, আর কয়েক বছর আগে এটা ছিল 7.8 বিলিয়ন। তখনই একজন মানুষ বলতে শুরু করলো, যদি উত্তর ভুল হয়তো বিলিয়নে 3 বছর লাগবে, এটা সম্ভবই না। সব শুনে সবশেষে আরিসু তার উত্তর দিল 7.9 মিলিয়ন, যা বন্ধুরা একদমই সঠিক উত্তর ছিল। এবং 8 বিলিয়ন মানে পুরো 100 মিলিয়নের পার্থক্য, অর্থাৎ 100 মিলিয়ন ছিল। আর বন্ধুরা এখানে ঠিক এমনটাই ঘটে। এটা থেকে সবাই হতবাক হয়ে যায়। তখনই আরিসুর মাথা কাজ করতে শুরু করে এবং সে শুরুর কথাগুলো মনে করতে থাকে। ভাগ্যটা আগে বোঝো তবে বাঁচবে। আরিসু সবাইকে জিজ্ঞেস করলো ওরা তাদের কাগজে কি দিক নির্দেশনা লিখেছিল, কারণ সে বুঝেছিল যে তীরগুলো আসছিল ঠিক সেই দিক থেকেই যেদিকে ওরা লিখেছিল, একজনকে ছাড়া যার ভাগ্য সবচেয়ে ভালো ছিল। আর আরিসু তেপসু থেকে তার কাগজটা চাইলো, কিন্তু সে তো আগেই ফেলে দিয়েছিল। তাই শেষমেশ আরিসু মনে করলো নর্থ ওয়েস্ট, এখানে কোনো কাগজে এটা আসেনি। তাই সে দ্রুত তার দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু রাস্তা বন্ধ ছিল। তখন আরিসু আবার নিজের মাথা কাটায় আর বলে, এই মন্দিরটা উঁচুতে তৈরি, তাই এখানে তো একটা সুড়ঙ্গ থাকবে। শেষমেশ অনেক খোঁজাখুঁজি করার পর তারা একটা সুড়ঙ্গ পেয়ে যায় আর পাথর সরিয়ে বেঁচে থাকা সবাই সুড়ঙ্গে ঢুকে পড়ে। সুড়ঙ্গ ঢুকতেই তারা বোর্ডে লেখা থাকে এই গেম শেষ। আর শেষে তারা অন্য গেমের ডিটেলস পায়, যা সকালবেলা এখান থেকে 17 কিলোমিটার দূরে খেলা হবে। ঠিক তখনই তাদের নজরের সামনে বড় একটা জোকার কার্ড পড়ে আর আরিসু তার কার্ড বের করে। তারপর এখানে এসে সবাই নিজেদের জোকার কার্ড দেখতে শুরু করে। তারপর সবাই মলে থামে, খেতে খেতে গল্প করছে। বলা হয় যে ওরা সবাই এখানে আগেও এসেছে আর এখানে আরিসু আগেও এই লোকটার সাথে দেখা করেছে। তারপর সবাই তাদের নিজেদের জীবন নিয়ে কিছু না কিছু সমস্যায় ভুগে এসব কথা বলছিল। পরের দিন সবাই আরিসু সম্পর্কে কথা বলতে শুরু করে যে সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য এখানে এসেছে। তেপসুর এটা খুব অদ্ভুত লাগে। তারপর সবাই পরের গেমের এরিনায় চলে যায়। সেখানে পৌঁছে তারা নতুন কিছু মানুষকে দেখে। গেম শুরু হয় দা জম্বি হান্ট। সব খেলোয়াড়কে 7 টাকা দেওয়া হবে, যেগুলো তারা তাদের সঙ্গীদের সাথে সেখানে থাকা টেবিলগুলোতে খেলবে। 2 জন খেলোয়াড় তাদের কার্ড রাখবে এবং সেগুলো দেখাবে। যার কার্ডের যোগফল বেশি হবে সে জিতে যাবে, আর জিতলে হারানো খেলোয়াড় থেকে একটা কার্ড নিয়ে নিবে। 7 টাকার পাশাপাশি 3টা স্পেশাল কার্ডের কথাও সবাইকে বলা হয়। প্রথমটা হলো জম্বি কার্ড, যা পুরো গ্রুপে শুধুমাত্র একজনের কাছে থাকবে, কিন্তু কাউকে এটা সম্পর্কে কিছু জানা থাকবে না। আর যদি কেউ জম্বি কার্ড ব্যবহার করে সে জিতে যাবে আর সামনে থাকা লোকটা জম্বি হয়ে যাবে। কিন্তু ভাই এই কার্ড থেকে বাঁচার জন্য আরেকটা কার্ড আছে, শর্টগান কার্ড, যেটা দিয়ে যদি জম্বির সামনে গান
ফানের কার্ড ইউজ করে জম্বি মারা যাবে আর এই কার্ড সব মেম্বারদের কাছে থাকবে। এমনকি এই কার্ড জম্বি কার্ড ছাড়া অন্য কার্ডের উপরও ইউজ করা যায়, কিন্তু শুধু একবার। তারপর আসে লাস্ট কার্ড, সেটা হলো ভ্যাকসিন কার্ড, যেটা দিয়ে জম্বি কাউকে ঠিক করা যায়। তবে এই কার্ড কিছু কিছু প্লেয়ারের কাছে থাকবে। আর যদি এক প্লেয়ারের কাছে জম্বি আর ভ্যাকসিন কার্ড দুটোই থাকে, তাহলে সে নিজের উপর ভ্যাকসিন কার্ড ইউজ করতে পারবে না। এই গেমটা 20 রাউন্ড খেলা হবে। আর শেষে যাদের সংখ্যা বেশি থাকবে, সেটা জম্বি হোক বা মানুষ, ওরা জিতবে আর বাকিরা মরে যাবে। তো এই গেমে আরো 4টা দল খেলবে, মানে এখানে 4টা জম্বি কার্ড থাকবে বন্ধুরা। তারপর সবাই তাদের কার্ড নিয়ে তাদের পার্টনার বেছে নিয়ে প্রথম রাউন্ড শুরু করে। সেখানে আরএসও খেলতে খেলতে বুঝতে পারে যে গেম শেষ করতে হলে তাকে ভ্যাকসিন কার্ডগুলো জোগাড় করতে হবে। তাই সে বিল্ডিং এর ফ্লোরে যেয়ে খুঁজে বের করে কার হাতে কোন কার্ড আছে। ঠিক সেই সময় একজন মেয়ে এসে তাকে উসাগির মতো ভাবতে শুরু করে, কিন্তু সে আসলে উসাগি নয়, যার জন্য সে একটু দুঃখ পায়। এবার আরএসও একজনের সঙ্গে গেম খেলতে খেলতে সে উসাগির ব্যাপারে জিজ্ঞেস করেছে, ওরা কি কখনো এমন কোনো মেয়েকে দেখেছে? তখনই সেই প্লেয়ার তাকে মনে করে একটা কথা বলল, যে এটা সবকিছু একটা টুর্নামেন্টের মতো, যেখানে হয়তো শেষমেশ নিজেরাই একে অপরকে মারতে হবে। আরএসু তখন এই কথা সবাইকে জানিয়ে দেয়। পরের রাউন্ডে আবার আরএসু একটা জম্বি প্লেয়ারদের সঙ্গে দেখা করে, যিনি কাউকে জম্বি বানিয়ে সেখানে রয়েছে। আর আরএসু তাকে বোঝাচ্ছে যে যদি ওরা নিজেদের কার্ড দেখায় তাহলে অনেক সাহায্য মিলবে আর গেমটা সহজেই জিতে যাওয়া যাবে। রাউন্ড শেষ হয়, যেখানে সেই মেয়েটা অবশেষে আরএসুর কথা মানে। আর এখন সবাই ভাবতে থাকে কিভাবে জম্বিদের আবার মানুষ বানানো যাবে। তখনই কাজুয়া সবাইকে তাদের মারার নির্দেশ দেয়, কিন্তু একজন মহিলা বিরোধিতা করে বলে যে গান কার্ড মাত্র একবার ব্যবহার করা যায়, আর ভালো হবে যদি আমরা সেটা সেফটির জন্য ব্যবহার করি। তখনই সবাই চিন্তায় পড়ে যায়, কারণ তখনই সেখানে এন্ট্রি হয় রেইয়ের, যা সবাইকে একটা প্ল্যান বুঝিয়ে দেয় যে আমরা আমাদের গ্রুপে প্রমিস করছি যে যার কাছে ভ্যাকসিন কার্ড থাকবে আমরা ওকে জম্বি থেকে ঠিক করে দেব। তারপর আমরা ওকে জিজ্ঞেস করবো যে ও শেষ পর্যন্ত কাকে ইনফেক্ট করেছে। ওই প্লেয়ারকে মারার হুমকিও দিব যাতে সব জম্বি ভয় পায়। এটা ছিল ওর প্ল্যান। সঙ্গে সঙ্গে ও এখানে একটা উদাহরণও দেয়। ধরো একজন প্লেয়ারের কাছে একটা জম্বি আর একটা ভ্যাকসিন কার্ড আছে, আর সামনের ওর কাছে জম্বির কার্ড। তো আমরা ওকে জম্বির কার্ড দিয়ে বলবো যে ও ভ্যাকসিন কার্ড দিয়ে ওকে ভালো করে দিবে। কিন্তু সমস্যা এই যে সামনে থাকা প্লেয়ারটা তোমাকে মারতেও পারে, তাই নিজের জীবন বাঁচাতে প্লেয়ারকে এখানে নিজের প্রতিশ্রুতি পালন করতেই হবে। আর আমাদেরকে সব গ্রুপে এটাই বলতে হবে যে আমাদের কাছে সবচেয়ে বেশি ভ্যাকসিন কার্ড আছে, সেগুলো দিয়ে আমরা ওদের ভালো করে দিতে পারবো। আর এখান থেকে আমরা বুঝতে পারবো আসলে ভ্যাকসিন কার্ড কার কাছে আছে। জম্বি প্লেয়ার তো আমাদের কাছে আসবেই না, সব প্লেয়ার ছোট ছোট গ্রুপে ছড়িয়ে পড়ে আর এই খবর সব দিকে ছড়িয়ে দেয়। আর সবাই জানিয়ে দেয় কার কাছে কি কার্ড আছে। তারপর রাউন্ডের পর রাউন্ড গেম চলে। আর আরএসু এখানে কিছু খুঁজে বের করার চেষ্টা করে। এখানে দুজন মিলে প্ল্যান করে জম্বি প্লেয়ারদেরকে মারার। সেই কাজ তারা কাজুয়াকে দেয়। কাজুয়া এখন এখানে নেক্সট রাউন্ডে জম্বি প্লেয়ারকে গান কার্ড দিয়ে মেরে ফেলে, কারণ সে আগে জম্বি প্লেয়ারের কাছে জিজ্ঞেস করেছিল সে কাকে জম্বি বানিয়ে এসেছে। ঠিক যখন তার মুখে রক্ত লাগে, তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সে কাউকে গুলি করছে। তারপর একজন লোক এখানে সবাইকে বলতে শুরু করে যে প্লেয়ার অন্যকে জম্বি বানিয়ে এসেছে তাদের থেকে তথ্য নিয়ে এসো। তারপর কাজুয়া এক লোককে মারতে মারতে সব তথ্য বের করে আনে। আর এখানে এখন একটা জম্বি মারা যেতে শুরু করে। এসব দেখে আরএসু রেইকে জিজ্ঞেস করে এই প্ল্যান কি আসলে কাজ করবে। রেই হাসতে হাসতে বলে হ্যাঁ, কারণ এই গেম তো এখনই শুরু হয়েছে। তারপর একটা প্লেয়ারের চেহারা দেখে সবাই বুঝে যায় ও জম্বি হয়ে গিয়েছে, তাই নুবোকে বলে অন্য ওই জম্বিটাকে মারতে। সেখানে আরএসু আর তেপসু তার বিরুদ্ধে যায়, কিন্তু ওরা ওদের মারতে শুরু করে। এটা দেখে নোবো সেখান থেকে চলে যায় আর ওই জম্বি প্লেয়ারটাকে গান কাট দিয়ে মেরে ফেলে। সে হতভম্ব হয়ে বেরিয়ে আসছিল, তখন একটা জম্বি প্লেয়ার দেখতে পায়। এরপর নোবো সবার কাছে এসে বলে সে ওকে মেরেছে। পরের রাউন্ডে নোবো কোথাও হঠাৎ গায়েব হয়ে যায়। আরএসু তাকে খুঁজতে থাকে, আর সেখানে সবাই ওই জম্বি লোকটাকে দেখতে পেল। তখন সবাই বুঝতে পারে যে নোবো এখন জম্বি হয়ে গেছে। তাই লিডার বলে জম্বি যারা হয়েছে ওরা কিছু লুকিয়ে রাখছে, তাই সবাইকে মেরে ফেলো। এদিকে আরএসু নোবোকে খুঁজে পায় এবং তার সঙ্গে পরের রাউন্ড শুরু করে। আরএসু যখন বুঝতে পারে যে নোবো জম্বি, তখন সে তাকে বলে তার মতো করে গেম খেলতে। ঠিক তখন লিডার রেইকে ধরে ফেলে, যেখানে সে নিজের কথায় ফাঁদে ফেলতে বলতে থাকে যে মানুষ অনেক বেশি ইমোশনালি আটকে যায়, অন্য কাউকে মারাটা তাদের জন্য একদম সহজ নয়। তারা এসব কিছুতে বিশ্বাস করে ভ্যাকসিন ব্যবহার করবে না, আর তাই এটা অনেক সহজ। নিজেই জম্বি হয়ে যাও যাতে তাদের সংখ্যা বেশি হয় আর আমরা জিতে যাই। লিডার তার শটগান ইউজ করে। তারপর সবাই তার কাছে ফিরে আসে। লিডার এসে বলল যে রেই তাকে পাগল বানিয়ে ফেলেছে, আর এখন দেখতে হবে রেইয়ের সাথে কি হয়েছে। আর ঠিক তখনই আরএসু রেইকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে, যেখানে তার মাথা টেবিলের উপরে ছিল এবং সে তাকে ডাকে। ঠিক তখনই রেই উঠে আসে। পরের রাউন্ডে রেই আর আরএসু খেলে। সেখানে আবার রেই তাকে জিজ্ঞেস করতে থাকে তুমি কেন আমার বিরুদ্ধে খেলছো। আর আরএসু বলে যদি তুমি জম্বি হতে কেউ তোমার উপর বিশ্বাস করে তোমাকে ভ্যাকসিন দিত না, এই অবস্থায় তুমি আর কি করতে পারবে। তুমি এত পাগল না যে নিজের জীবন ঝুঁকিতে ফেলবে, তাই লিডার তোমার উপর গান কার্ড ব্যবহার করেছে। কিন্তু তারপরেও তুমি বেশি আসো, কারণ তুমি কোনো জম্বি না। বন্ধুরা, এখানে তোমাদের একদমই কনফিউজ হওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ কার্ড ইউজ করলে মৃত্যু হতে পারে, কিন্তু সেটা শুধু তখনই যখন তার কাছে জম্বি কার্ড থাকবে। তারপর দুজনেই তাদের কার্ড খুলে দেখায়, যেখানে আরএসুর কাছে জম্বির কার্ড ছিল। এটা দেখে রে অবাক হয়ে আরএসুকে জিজ্ঞেস করে কেন সে এভাবে খেলছে। আরএসু বলে কারণ আমি তোমাকে বাঁচাতে চাই। রে তাকে বলে মনে হচ্ছিল আমি আগে জানতাম যে জম্বিরাই জিতবে, কিন্তু ভাবছিলাম মানুষরা তাদের মানবতা ব্যবহার করে জিততে পারে, কিন্তু না, মানুষ কখনো বদলায় না। আর তোমার সঙ্গে গেম খেলতে খেলতে আমি বুঝে গেছি তুমি ঠিক বলছো। ঠিক তখনই রাউন্ড শেষ হয় আর আরএসু উঠে যাচ্ছিল।
তখনই রে জিজ্ঞেস করে তুমি আসলে কখন থেকে জম্বি হয়েছিলে। আরেসু বলেই চলে যায় গেমের শুরু থেকে। বন্ধুরা সত্যি বলতে এটা একটা দারুণ সিন ছিল। পরের সিনে আরেসু শিও আর বাকি সবার কাছে আসে। নোবো বলছিল তাই সবাই জম্বি হয়ে গিয়েছিল। আর সেখানে নোবো তেপসুকে খুঁজতে যায়, কিন্তু কাজুয়া তাকে থামিয়ে দেয়। আর ঠিক তখনই রাউন্ড শুরু হয়ে যায়। আরেসু আর নোবো তেপসু আর কাজুয়ার সাথে মিলে গেম শুরু করে আর সবাইকে জম্বি বানিয়ে ফেলে। তখন দুজনের মনে হচ্ছিল এখন তো ওদের কাজ শেষ। তখনই গেমের রাউন্ড শেষ হয় আর বিজয়ী টিম ঘোষণা করা হয়, যেটা ছিল জম্বি, কারণ তাদের সংখ্যা বেশি ছিল মানুষের থেকে। এরপর আরেসুর গ্রুপে রে যোগ দেয়। পরের সিনে সবাই এখন বিশ্রাম নিতে শুরু করে, যেখানে আরেসু উসাগির কথা ভাবছিল, অন্যদিকে উসাগিও আরেসুর কথা ভাবছিল। তখনই এক ফ্ল্যাশব্যাক মনে পড়ে সেই সময় যখন সে আরেসুকে কল করে ক্ষমা চেয়েছিল এবং তখন সে সামনে নিজের বাবাকে দেখছিল। সেই কথাগুলো তাদের জন্য ছিল। তারপর সে তার বাবার দিকে দৌড়াতে শুরু করে এবং হঠাৎ করে সে বর্ডারল্যান্ডে পৌঁছে যায়। এরপর সিন বদলে বর্তমানে ফিরে আসে। রিউজি তাকে গেমে চলার জন্য বলে, যা একটা লেয়ার গেম ছিল এবং সেখানে তাদের লেয়ার থেকে বাঁচতে হবে, কিন্তু যদি ওটা টাচ হয় তো প্লেয়ারের জান যেতে পারে, অর্থাৎ সে মারা যেতে পারে। যাই হোক, রিউজি গেম খেলতে গেলে তার হুইল চেয়ার থেকে পড়ে যায়, কিন্তু উসাগি ওকে সাহায্য করে আর তার সাথে গেম জিতে নেয়। তারপর তারা বাকি দুই মেয়েদের সাথে দ্বিতীয় গেমের দিকে যাচ্ছিল। আর সেই সময় মেয়েরা উসাগির বাবার কথা বলছিল, যাদের সম্পর্কে তারা ম্যাক্সিনে পরে জানে যে সে আত্মহত্যা করেছে। যাই হোক, উসাগি ওদের কথা বেশি মন দেয় না। সেখানে রিউজি বলছে তুমি নিজের মনকে শান্ত করো, চালিয়ে যাও। আর সাথে সে এটাও বলে আমি সবসময় এই পৃথিবীতে আসতে চেয়েছিলাম। আর ঠিক সেই সময় আমরা সেই সিন দেখি যেখানে রিউজি তার গেম জয়ের পর সেই মানুষটার সাথে দেখা করে এবং তাকে বলে যে সে সবসময় তার মতো প্লেয়ার খুঁজছে। এই গেম সে আগেও খেলেছিল আর জিতেছিল। আর সে রিউজিকে একটা টাস্কও দেয় যে যদি সে উসাগিকে তার সঙ্গে বর্ডারল্যান্ডে নিয়ে আসে তাহলে সে মৃত্যুর জগতের রহস্য জানতে পারবে। রিউজি তখন ওকে জিজ্ঞেস করে আমি এসব কিভাবে করতে পারি। সে ওকে একটা ড্রিঙ্কস দিয়ে বলে উসাগির হৃদয়ে আজও তার বাবা বেঁচে আছেন আর তোমাকে এই শুধু ট্রিক্সটাই কাজে লাগাতে হবে আর ওকে এই ড্রিঙ্কস খাইয়ে এখানে নিয়ে আসতে হবে। লোকটা এই সব কিছু শুধু আরজুকে এখানে নিয়ে আসার জন্য করছিল, যা উসাগির জন্য এখানে আসছিল। অর্থাৎ এই সবকিছু তার ভেবেচিন্তে করা প্ল্যান ছিল। আর ভিডিওটার প্রথম পার্ট এখানেই শেষ হয়। উসাগি, রিউজি আর আরেসুর চারপাশে যে রহস্য জালটা তৈরি হয়েছে, তার আসল খেলোয়াড় কে আর শেষমেশ কে কাকে ব্যবহার করছে, সবকিছু যেন পরিকল্পিত। কিন্তু এই প্ল্যানের শেষে গন্তব্য কোথায়? বর্ডারল্যান্ডের এখনো সবচেয়ে বিপজ্জনক গেমটা বাকি। আর পরের গেমে কে আসলে বেঁচে ফিরবে আর কে হারিয়ে যাবে সেটা কেউ জানে না। তুমি কি প্রস্তুত পার্ট 2 এর সেই খেলা দেখতে? তাহলে কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।